ভরতপুর ব্লক ওয়ানে জাতীয় কংগ্রেসের কর্মী সম্মেলন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর জাতীয় কংগ্রেস পার্টি অফিসের সামনে জাতীয় কংগ্রেস দলের কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী সহ ব্লক নেতৃত্ব। ভরতপুর থানার 8টি অঞ্চল থেকে কর্মী সমর্থকরা এই কর্মী সভায় যোগদান করেন। মাননীয় অধীর রঞ্জন চৌধুরী কি বললেন তার বক্তব্য শুনে নিন সত্যম নিউজের এই বিশেষ রিপোর্টে। মুর্শিদাবাদ থেকে আয়ুব আলীর রিপোর্ট, সত্যম নিউজ। আগামী দিনে রাজ্য বলুন, দেশ বলুন, যাদের হাতে আমি ক্ষমতা তুলে দেব, তারা আমার আপনার সকলের কথা ভাববে, সকলের জন্য করবে, সকলের জন্য মঙ্গল কামনা করবে, ভালো কাজ করবে। কিন্তু আজ ভারতবর্ষে একটা অদ্ভুত রাজনীতি চলছে। সেটা হলো কি, কেন্দ্রের সরকার তারা প্রমাণ করার চেষ্টা করে এ ভারতবর্ষে কংগ্রেসের জমানায় কিচ্ছু হয়নি। এ ভারতবর্ষের অগ্রগতি, এ ভারতবর্ষের যা কিছু দেখতে পাচ্ছি আমরা সব মোদি করে দিয়েছে আমাদের। তাই মোদি মহান, তাই মোদিকে আমাদের রক্ষা করতে হবে। কারণ মোদি ছিল বলেই আমাদের দেশের নাকি পরিচয় হয়েছে পৃথিবীতে। মোদি ছিল বলে আমরা নাকি শক্তিশালী হয়ে গেছি। মোদি ছিল বলে আমরা নাকি করে কমে খেতে পাচ্ছি। বড় অদ্ভুত সমস্ত তত্ত্ব এই ভারতবর্ষের মানুষের কাছে প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগ, হাজার হাজার কোটি টাকা তাদের ফান্ড আছে, সেই তহবিল ব্যয় করে তারা ভারতবর্ষের মানুষের মধ্যে কানে কানে ঢুকিয়ে দিচ্ছে যে মোদি ছাড়া এ দেশ বাঁচবে না। আর বাকি যা কিছু হয়েছে আগে, তারা কিছুই করতে পারেনি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে কিছু হয়নি। যা কিছু হলো 2014 সালে মোদি আসার পর। এটা হচ্ছে বিজেপি পার্টির রাজনৈতিক বক্তব্য। এবছর আমরা 76তম প্রজাতন্ত্র দিবস পালন করলাম। গতকাল না পরশু আমরা করেছি, পরশুদিন রিপাবলিক ডে। 75তম থেকে 76তমতে হলাম। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে ভারতবর্ষের সকলে মিলে, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়ের শিক্ষিত দিগ্গজ মানুষরা মিলে তৈরি করেছিল ভারতবর্ষের সংবিধান। আর সংবিধান রচনা করার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষের নিরাপত্তা, তাদের ন্যায়, তাদের স্বাধীনতা, তাদের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের জন্য ধর্মনিরপেক্ষতা, সমস্ত কিছুকে আমরা নিশ্চিত করেছিলাম। তার রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান। আমরা কি জানি? আমরা জানি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর 1950 সালের 26শে জানুয়ারি আমরা পতাকা উত্তোলন করে আমাদের পতাকাকে আমরা পৃথিবীর মাটিতে স্বাধীন ভারতবর্ষের পতাকা হিসাবে আমরা তুলে ধরেছিলাম। এই দুটো দিন আমাদের কাছে খুব পবিত্র দিন। স্বাধীন হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। আর আমরা ভারতবর্ষের সংবিধান রচনা করে ভারতবর্ষের জন্য আমরা ঘোষণা করে দিয়েছিলাম পৃথিবীর কাছে আমরা একটা সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক ভারতবর্ষ। সেই সময় ব্রিটিশরা বলেছিল যে এদেশের মানুষ মূর্খ, অজ্ঞ, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই, তারা কিছু জানে না। তাই আজকে ভারতবর্ষ স্বাধীন হলেও আবার কয়েক বছরের মধ্যে তাদেরকে ফিরে আসতে হবে এই দেশকে রক্ষণাবেক্ষণ করা। আমরা খামোখা কটা রাজনৈতিক দলের লোকেদের তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা নিজেদের সমাজটাকে কেন চুরমার করব? আমার প্রশ্ন এই জায়গাটা। একটা ভোটে হারা বা জিতা বড় কথা নয়। কি বললাম প্রথমে? একটা নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং সেই মতো আমাদের এগোনো দরকার। আমি 5 বার এমপি হয়েছি আপনাদের দয়াতে, আপনাদের দুয়াতে। আমার মতো একটা মুর্শিদাবাদের হুক্কু ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন। আমি ভারতবর্ষের পার্লামেন্টে
কংগ্রেসের মতো দলের, যে দল জওহরলাল নেহরুদের দল, যে দল বল্লভভাই প্যাটেলের দল, মৌলানা আবুল কালাম আজাদের দল, সেই দলের হয়ে ভারতবর্ষের পার্লামেন্টে আমার ডানে বাঁয়ে সামনে পিছনে কেউ অক্সফোর্ড পাস করা, কেউ হার্ভার্ড পাস করা, কেউ 5টা মেডিকেল কলেজের মালিক, কেউ 10টা ইউনিভার্সিটির মালিক, এইদের মধ্যে আমাকে সোনিয়া গান্ধী বলে তোমাকে নেতা হতে হবে। আমি তো আপনাদের দলেতে হয়ে গেছি, সবকিছু আমি তো করেছি। আপনারা যদি সেদিন আমাকে এমপি না করতেন তাহলে সোনিয়া গান্ধী আমাকে চিনতেও না, আর ভারতবর্ষের মতন পার্লামেন্ট যার উপরে কিছু নাই সেখানে আমাকে দলের নেতাও করতো না। আফসোসটা সেই জায়গায় নয়, আফসোসটা অন্য, সেটা হচ্ছে এই যে আমরা নিজেরা কেন বিভাজিত হয়ে যাচ্ছি, তাতে আমাদের কার কি লাভ হচ্ছে, এটা কিন্তু আমাদের। আপনি প্রতিদিন শোনাচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ, স্লোগান আপনার ডায়লগ, সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সকলের সঙ্গে সকলের উন্নয়ন। আপনার পার্টিতে যতজন এমপি আছে এই পার্লামেন্টে একটা মুসলমান এমপি আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যত মন্ত্রী আছে একটা মুসলমান মন্ত্রী আছে? তাহলে আপনি কি করে বলেন যে সবকা সাথ সবকা বিকাশ? আজকে নতুন এর আগে নতুন একটা ঢপের কীর্তন করলো কি, এনআরসি লিয়া, এনআরসি এনে হিন্দুদেরকে বুঝালো, এমন করে মুসলমানদের হুকাবো যে কোথায় পালাবে তার ঠিক নাই। হিন্দুদেরকে বুঝালো, হিন্দুরা ভাবলো হ্যাঁ তা যদি হয় হবে, এক হতে হবে, তাহলে মন্ত্র ফুকা হলো, মন্দিরে মন্দিরে মন্ত্র ফুকে দিল, যারা আরএসএস এর লোক তারা গিয়ে বুঝালো হিন্দু সব এক হোক। আরে হিন্দুকে এক হতে কে মানা করেছে? হিন্দু এক হওয়া মানে আরেকটা ধর্মের মানুষের বিরোধিতা করা কি? তার জন্য কি হিন্দুকে এক হতে হবে? হিন্দু এক হওয়া এমনি প্রয়োজন। কোনটা? ভারতবর্ষে 600 থেকে 700 বছর মুসলমানরা শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। হিন্দু কি সব উঠে গেছে দেশ থেকে, না হিন্দু আছে? বলুন, হিন্দু তো উঠে যায়নি। হিন্দু ধর্ম তার নিজের সক্রিয়তায় টিকে থাকবে, হাজার হাজার বছর ধরে টিকে আছে, তো অসুবিধা কি আছে? হঠাৎ করে হিন্দুদের এত বিপদ করতে গেল, এই বিপদটা কৃত্রিম বিপদ মনে তৈরি করে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কৃত্রিম বিপদ। আচ্ছা ঠিক আছে, যদি বিপদই হয় তাহলে বাঁচাবে কে? মোদি। এই যে ধরুন বাংলাদেশে আজকে ঝামেলা লেগেছে, হিন্দুদের উপরে হামলা হচ্ছে, কোথাও কোথাও অহিন্দুদের উপরে, অমুসলমানদের উপরে হামলা হচ্ছে, বুদ্ধিস্টদের উপরে হামলা হচ্ছে, হ্যাঁ, খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে, এবং উদারবাদী মুসলমানদের উপরে হামলা হচ্ছে, যারা গণতন্ত্রপ্রেমী মুসলমান তাদের উপরেও হামলা হচ্ছে। আওয়ামী লীগের একটা নেতা, তার 82 বছর বয়স, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাকে গ্রামের বাড়ি থেকে টেনে নিয়ে এসে জুতোর মালা পরিয়ে তাকে দিয়ে ক্ষমা চাগানো হচ্ছে এলাকার মানুষের কাছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে অন্যায় করেছি, আপনারা মাফ করুন। তাকে জুতো মারা হচ্ছে, চড় মারা হচ্ছে, আর গোটা দেহে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে মিছিল। একটা 76 বছরের জজ, সে মুসলমান, সে আওয়ামী লীগ পার্টি করত, দেখছে আওয়ামী লীগের হাসিনা চলে গেল, আমাদের কি হবে? পালাতে চেয়েছিল ভারতবর্ষে, বর্ডারে ধরে গুলি করে মেরে দিল। তা কি হবে? এখানে কেউ তৃণমূল করে, কেউ কংগ্রেস করে, কেউ কি করে বিজেপি করে, করতেই পারে কোনো পার্টি। কাউকে করে ভালো লাগলে ভোট দেয়, নাহলে না দেয়। আপনারা কখনো আমাকে ভোট দিয়েছেন, কখনো দেননি। তো এবার যদি আমি জিতি, আপনার সবাইকে মারতে লেগে যাবো? তো ঠিক আছে, এই বাংলাদেশের বিরুদ্ধে মোদি কি করলো বলুন, হিন্দুরা বলুন। এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, মোদি কি একবার বলেছে ও হিন্দু সব চলে এসো, আমি নাগরিকত্ব আইন দিয়ে দিব, ভারতবর্ষ তোমাদের জন্য সব জায়গা করে দিচ্ছি, তোমার চলে এসো? একবার কি বলেছে? এখন আর বলে না। খেয়াল করে দেখবেন, কিন্তু যখন ভোট আসে তখন বলে এনআরসি নিয়ে আসছি, হিন্দুদের রক্ষা করব, মুসলমান তাড়াবো। অন্য দেশ থেকে যদি কোনো হিন্দু চলে আসে বিপদে পড়ে, রক্ষা করার জন্য আমরা নাগরিক আইন এনেছি,
বলেছিল কিনা বলুন, এখন বলছি আর। তাহলে এখন তো আগবারই বলা উচিত, বাংলাদেশের হিন্দু কোনো চিন্তা করো না, মোদি আছে তোমাদের নেতা, যে মোদি রামের মধ্যে মূর্তি স্থাপন করে দিয়েছে, সে তোমাদের রক্ষা করবে, বর্ডার খুলে দিলাম, সব চলে এসে বলছে না, আর কোনো আওয়াজ নাই। দিদি আমাদের বুদ্ধিমতী, এখানে কোনো ভুল নাই। সে কি করলো, ইনশাল্লাহ আল্লাহু আকবার, আমি আছি, কোনো চিন্তা নাই, মুসলমান কেউ তোমাদের তাড়াতে পারবে না। মুসলমান সমাজে ফুকে দেওয়া হলো মসজিদে মসজিদে, সব এক হও, না তো এনআরসি করে সব কবে তাড়িয়ে দিবে বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশ মোদির শ্বশুর বাড়ি, ওখানে আমাদের রেখে দিবে? বাংলাদেশের সরকার আছে একটা, সে সরকার আমাদের নেবে কি নেবে না তার কোনো কথা নাই, আমাদেরকে তাড়িয়ে দিবে বর্ডার দিয়ে? বলুন, আপনি কেন যাবেন হঠাৎ করে? আরে একজন দুজন, কোটি কোটি বাংলাদেশে থেকে আমাদের বেশি মুসলমান এই দেশে আছে, তা বাংলাদেশে কি আমরা কি কোথায় যাব? কে খেতে দিবে, কে পড়তে দিবে? কিছু না, ধাদোসে চলছি আমরা। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে, আমি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহকে বলেছিলাম, তোমাকে কোথাও বাংলাদেশে খুঁজতে যেতে হবে না, অনুপ্রবেশকারী খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই, তোমার পার্লামেন্টে অনুপ্রবেশকারী ঢুকে আছে। সে কে? অধীর চৌধুরী। কেন কেন না, আমার বাপ মা সব বাংলাদেশি, আমরা পার্টিশনের আগে বাংলাদেশ থেকে চলে এসেছিলাম, তাই আমি অরিজিনাল বাংলাদেশি। তো তুমি আগে আমাকে বাংলাদেশে পাঠাও, তারপরে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে পাঠিও। আমি তো ঘোষণা করছি আমি বাংলাদেশি, আমি তো ঘোষণা করে দিচ্ছি আমি বাংলাদেশি রে ভাই। দিদি 7 তারিখে চালেকা করে কি করলো, মুসলমান সাবধান, আমার সঙ্গে থাকো, আমি আছি তো কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, ভোট শেষ হয়ে গেল, মোদি ঝোলা নিয়ে দিল্লি, আর দিদি ভ্যানিটি ব্যাগ নিয়ে কলকাতা। আর এনআরসি গল্প শুনেছেন? কিন্তু শুনবেন না, এই একটা বছর পরে শুনবেন, ফজরের নামাজ শেষ করে দিদি বেরিয়ে পড়বে বাজারে এনআরসি নিয়ে, এই আসলো বলে শুনবেন, কোনো চিন্তা নাই। আরেকটা জিনিস শুনবেন এবার, এখন থেকে বলে রাখছি, ওয়াকফ সম্পত্তি, ভারতবর্ষের আজকের সরকার ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজনের জন্য আরেকটা নতুন অস্ত্র ব্যবহার করছে, তার নাম ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ আইন সংশোধন করে মুসলমানদের বংশ পরম্পরায় যে সম্পত্তি ওয়াকফ নামে পরিচিত, সেই সম্পত্তি কেড়ে নেওয়ার ধান্দা করছে আজকের বিজেপি পার্টি। খুব বিপদ আসছে ভারতবর্ষে। আরেকটা বিভাজনের রাজনীতির নাম ওয়াকফ সম্পত্তির সংশোধন। কি বলছে? বলছে যে একটা সম্পত্তি ওয়াকফ কিনা সেটা ঠিক করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এক, ওয়াকফ বোর্ডে হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের লোকদের রাখতে হবে, আর প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি রেকর্ড দেখাতে হবে। কোন লোক যদি ওয়াকফ সম্পত্তি দানও করবো মনে করে, তাকে প্রমাণ করতে হবে যে গত 5 বছর ধরে সে মুসলমান ছিল। রেকর্ড যদি না দেখাতে পারে, ডিজিটাল রেকর্ড, তাহলে সে ওয়াকফ সম্পত্তি সরকার নিয়ে নেবে। হিন্দুদেরকে কি বুঝাচ্ছে? হিন্দুদের বুঝাচ্ছে যে ভারতবর্ষে এত ওয়াকফ সম্পত্তি আছে, লাখ লাখ একর ওয়াকফ সম্পত্তি, যেগুলো কোনো কাজে লাগছে না। ভারতবর্ষের সামরিক বাহিনী, ভারতবর্ষের রেল, তাদের থেকেও বেশি ওয়াকফ সম্পত্তি পরিমাণ। কত তার? 6 লাখ একর। এই ভারতবর্ষে মনে করুন দক্ষিণ ভারতে 3টে রাজ্যে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, বেশি 3টে রাজ্যে হিন্দু ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যে সমস্ত মন্দির আছে, তাদের অধীনে সম্পত্তি কত জানেন? প্রায় 12 লাখ একর। তালিয়ে মাথা ব্যথা নাই। মুসলমানদের 6 লাখ একর নিয়ে মাথা ব্যথা। সেখানে নাকি সব এদিক ওদিক করা সম্পত্তি, যেগুলো কোনো কাজে লাগছে না, সেগুলো নিয়ে নিতে হবে। আমরা তার বিরোধিতা করছি,
বিরোধিতা করব। এ সরকার ইচ্ছাকৃতভাবে এটা করছে, হিন্দুদের কাছে বার্তা দিবে এরকম মোদি আছে মুসলমান টাইট হয়ে যাচ্ছে, আর কিছু না, মোদি আছে মুসলমান টাইট খেয়ে যাচ্ছে। আচ্ছা, কিরকম চালাকি করছে। এতদিন ধরে আমার আপনার গ্রামে মনে করুন যে কবরস্থান আছে বা ঈদগাহ আছে, সেগুলো কিন্তু কেউ রেকর্ড করার প্রয়োজন মনে করিনি আমরা, কারণ আমরা জানি এটা আমাদেরই কবরস্থান, গায়ের কবরস্থান, এখানে কবর হবে, আবার রেকর্ড করার কি আছে। মানুষের ভালো মন্দের ভোট হয় না, সে ভোট ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করে ভোট হচ্ছে। আচ্ছা, আপনার 100 দিনের কাজ হয় না কেন, কোনো প্রশ্ন করেছেন কোনোদিন? আজকে দেখুন কথায় কথায় এই সরকার হাইকোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে সরকারের ব্যর্থতা ঢাকার জন্য। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে এই সরকার। যেমন চাকরিজীবী, তোরা চুরি করলি, যারা চাকরি প্রার্থী তাদের চাকরি চলে গেল, এবার তাদের ভাগ্য কি হবে তাই নিয়ে তোরা যে লুট করেছিস সেই লুটের কথা স্বীকার না করে আমরা কিছু করিনি, আমরা নিষ্পাপ, এটা প্রমাণ করতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে এই সরকার। কিন্তু একবার 100 দিনের কাজ কেন বাংলা পাবে না, 100 দিনের কাজ কেন মানুষ পাবে না, তার জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো মামলা করেছে বলুন? অথচ 100 দিনের কাজটা আইনি অধিকার। আমার আইনি অধিকার যদি কেউ কেড়ে নেয়, সেখানে কোর্টের হস্তক্ষেপ আরামসে চলে। কখনো পশ্চিমবঙ্গের সরকার 100 দিনের কাজের জন্য কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট যায়নি। রাজ্য বলবে কেন্দ্রের দোষ, আর কেন্দ্র বলবে রাজ্যের দোষ। মাঝখান থেকে কি হচ্ছে, আমার আপনার 100 দিনের কাজটা হয়। এই 100 দিনের কাজ ভারতবর্ষে চালু করেছিল কে? কংগ্রেস পার্টি। ভারতবর্ষের সব রাজ্যে 100 দিনের কাজ আছে, আমার রাজ্যে নাই। আমরা তার বিরোধিতা করে জেলা পরিষদের দাবি করব। আমরা দাবি করতে চলেছি আবাস যোজনায় কর্ণাটক সরকার 4 লক্ষ টাকা দেয়, এখানে কেন দেওয়া হবে না? আমরা দাবি করছি যোগ্য ব্যক্তিদের কারোর আবাস কেটে নেওয়া চলবে না। আমরা দাবি করছি লক্ষ্মীর ভান্ডারে কেন মাত্র 1000-1200 হবে? সবকিছুর দাম বাড়ছে, অগ্নিমূল্য বাজারে সবকিছুর দাম বাড়ছে, সবকিছুর মাইনা বাড়ছে, তৃণমূলের এমএলএদের মাইনা বাড়ছে, মন্ত্রীদের মাইনা বাড়ছে, আমার ঘরের মা বোনদের লক্ষ্মীর ভান্ডার টাকা কেন বাড়বে না? আমি কয়েকদিন আগে ভোট করে এসেছি ঝাড়খণ্ডে, সেখানে লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেকটা মহিলাকে মাইয়া সম্মান নিধি যোজনায় প্রতি মাসে 2500 দেওয়া হয়, 2500 টাকা। এখানে আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখানেও লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 2500 করতে হবে। আমরা দাবি করছি ইমাম ভাতা 10,000, মুয়াজ্জির ভাতা 7,000 টাকা দেওয়া হোক এবং তার সঙ্গে পূজারীদের ভাতা চালু করা হোক। আমরা দাবি করছি ঝাড়খণ্ডে আছে আমাদের সরকার, কর্ণাটকে আমাদের সরকার, তেলেঙ্গানায় আমাদের সরকার, যেখানে স্বাস্থ্যসাথী যোজনায় 15 লক্ষ টাকা দেওয়া হয়, এখানে 5 লক্ষ কেন? এই টাকা বাড়াতে হবে। আজকে ঝাড়খণ্ডে 200 ইউনিট বিদ্যুৎ মুফতে দেওয়া হয়, পশ্চিমবঙ্গ চালু করো। ঝাড়খণ্ডে 1 কুইন্টাল ধান 3200 টাকা কেনা হচ্ছে। ঝাড়খণ্ড সরকার, কংগ্রেসের সরকার 1 কুইন্টাল ধানের দর দিচ্ছে 3200 টাকা। কেন আমার রাজ্যে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবো না এবং ধানের মূল্য কেন 3200 টাকা দেওয়া যাবে না? আমাদের প্রশ্ন থাকছে। আমরা এইভাবেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর দাবি নিয়ে আন্দোলনে নামছি। তার সঙ্গে আমরা যুক্ত করেছি বেকার ভাতা। আজকে কর্ণাটকে 3000 টাকা বেকার ভাতা দেওয়া হয়, আমাদেরকেও দিতে হবে। আমরা মানুষের জন্য কথা বলতে চাই, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে চাই, তাই আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কথা মানুষকে জানাতে চাই এবং প্রশাসনকে জানাতে চাই। আমি অনেক কথা বলেছি আপনাদের, সন্ধ্যে নেমে এসছে প্রায়। এইভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে কর্মী সম্মেলন করলেন, তা নিশ্চয়ই আগামী দিনে এই ভরতপুরে কংগ্রেসকে আরো উজ্জীবিত করবে। শুধু একটা কথা আপনাদের বলবো, আপনারা মানুষের মধ্যে গিয়ে আলোচনায় মানুষকে ইনভাইট করুন। আপনারা মানুষের কাছে গিয়ে কথাগুলো বলুন, সত্য কি মানুষকে বলুন। তাতে 2 জন লোক শুনুক তাও ভালো, 5 জন শুনুক তাও ভালো, কিন্তু আপনারা বলতে থাকুন যে সত্যটা কি। সত্য কথা মানুষকে বলতে দ্বিধা করবেন না। এটা বলে সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম জানিয়ে আমার কথা শুনছি। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।